বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন। তো আমাদের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের উপরে অলরেডি একটা লেকচার নিয়ে নেওয়া হয়েছে, এটা আমাদের দ্বিতীয় লেকচার আছে। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জলীয় বাষ্প ও ধূলিকণার মধ্যে গুরুত্বটা দেখবো, ঠিক আছে? যে জলীয় বাষ্পের গুরুত্ব কি আছে এবং ধূলিকণার গুরুত্বটা কি আছে। তো চলো এক এক করে দেখি। জলীয় বাষ্পটা কি আছে? মেঘ, বৃষ্টি, কুয়াশা ও তুষারপাত সৃষ্টির প্রধান উপাদান, ঠিক আছে? জলীয় বাষ্প কি করে? মেঘ তৈরি করে, বৃষ্টি করে, কুয়াশা, তুষারপাত এগুলো সৃষ্টি করে এবং এটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে পৃথিবীকে শীতল হতে বাধা দেয়, ঠিক আছে? তো যখন ধরে নাও জলীয় বাষ্প যখন মেঘ হয়ে বা মানে মেঘ হয়ে যায়, যখন এই জলীয় বাষ্পগুলো, তখন কি হয়, সূর্যের যে লাইট গুলো থাকে, বিকিরণ গুলো, সেগুলোকে কি করে, মানে বাধা দিয়ে আসতে। তো যদি এখানে যদি ভূপৃষ্ঠ থাকে, ঠিক আছে, এটা আমাদের কি আছে, ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠে যতটা তাপমান আসার দরকার ছিল বা যতটা আসতো, সেটা কি হচ্ছে, এখানে কিন্তু বাধা দিয়ে দিচ্ছে। যার ফলে কি হয়ে যাচ্ছে, আমাদের ভূপৃষ্ঠটা কি হয়ে থাকে, ঠান্ডা থাকে। বুঝতে পারলে? তো এই জিনিসের কাজ করে। তারপরে কি হচ্ছে যে এই যে আহ রশ্মিগুলো থাকে, বিকিরণ গুলো সূর্যের, এগুলোকে কি করে নেয়, শোষণ করে নেয়, ঠিক আছে? তো ধূলিকণা বা এরোসল, এর আগেও তোমাদেরকে পড়িয়েছিলাম ধূলিকণা বা এরোসল নিয়ে। তো বায়ুমণ্ডলে ভাসমান অতি শুকনো কণা জলীয় বাষ্প এদের আশ্রয় করে ঘনীভূত হয় এবং মেঘ সৃষ্টি করে, ঠিক আছে? আকাশের নীল রং, ভাসমান ধূলিকণা সূর্যরশ্মির নীল বর্ণকে সবচেয়ে বেশি বিচ্ছুরিত করে, তাই আকাশ আমাদেরকে কি রকম দেখায়, নীল দেখায়, ঠিক আছে? তো এই যে ভাসমান, এই যে আকাশ যে আমরা দেখতে পাচ্ছি, আকাশ কি রকমের দেখতে পাচ্ছি, আকাশের কালার কি আছে? তো আকাশের কালার কি আছে, নীল আছে, ঠিক আছে? তো এই নীল কালারটা কেন দেখতে পাচ্ছি, এর কারণ হচ্ছে যে ওখানে যে ধূলিকণা গুলো আছে, ঠিক আছে, ভাসমান ধূলিকণা আছে, সেগুলো কি করছে, সূর্যের রশ্মিকে, যে সূর্যের যে নীল, মানে নীল বর্ণের যে রশ্মিগুলো থাকে, সেগুলোকে কি করে দেয়, বিচ্ছুরিত করে দেয়। তাই আমরা আকাশটাকে নীল দেখতে পাই। তো এবার আমরা আলোচনা করব হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের তুলনা করব, ঠিক আছে? তো হোমোস্ফিয়ার বলতে আমরা কি বুঝি? হোমোস্ফিয়ার হচ্ছে যে ভূপৃষ্ঠ, ধরে নাও এটা ভূপৃষ্ঠ আছে আমাদের, ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ বুঝো, যেখানে আমরা থাকি, ঠিক আছে, ধরে নাও এখানে আমরা আছি। তো ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত, যখন তোমরা উপরে যাবা 88 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, তো কি হবে, যে আমরা এটা হোমোস্ফিয়ারে পাবো, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 কিলোমিটার পর্যন্ত এটা কি থাকে, হোমোস্ফিয়ার, ঠিক আছে? এবার এই 88 কিলোমিটার থেকে যদি আমরা 10,000 কিলোমিটার যদি উপরে যাই, ঠিক আছে, 10,000 কিলোমিটার উপরে যাই, তাহলে আমরা কি পাবো, হেট্রোস্ফিয়ারটা, ঠিক আছে, যেটাকে আমরা বিষম মণ্ডল বলি, ঠিক আছে? এই যে সমমণ্ডল কেন বলছি, বিষম মণ্ডল কি কেন বলছি, এগুলো তোমাদের সামনে স্লাইডে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? শুধু মনে রাখো যে হোমোস্ফিয়ার যেটা আছে সেটা ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, হোমোস্ফিয়ার। এবং এর 88 কিলোমিটারের উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত, মানে মহাকাশটা রয়েছে, সেটাকে আমরা কি বলি, হ্যাট্রোস্ফিয়ার, ঠিক আছে? তো গ্যাসের অনুপাতটা দেখে নিচ্ছি। গ্যাসের অনুপাতে বিভিন্ন গ্যাসীয় উপাদানের অনুপাত সর্বত্র কি থাকে, সমান থাকে, ঠিক আছে? কোথায়, হোমোস্ফিয়ারে। এই যে 88 কিলোমিটার পর্যন্ত, 88 কিলোমিটার পর্যন্ত কি থাকে, এখানে যে গ্যাসের অনুপাত আছে, ঠিক আছে, গ্যাসের অনুপাত গুলো কি থাকে, মোটামুটি সর্বত্র সমানই থাকে, ঠিক আছে? অনুপাতগুলো সর্বত্র কি থাকে, সমান থাকে 88 কিলোমিটার পর্যন্ত। তো গ্যাসের মধ্যে তো আমাদেরকে গ্যাসগুলো কি কি পড়িয়েছিলাম, কিছু মনে আছে? এগুলো কিছু পড়িয়েছিলাম, কিছু মনে আছে তোমাদের? হুম। তো আমরা যে গ্যাস গুলো পড়িয়েছিলাম, এর প্রথম যে লেকচারটা নেওয়া হয়েছিল সেখানে তো আমাদেরকে এগুলো পড়িয়েছিলাম। তো এই যে গ্যাসের অনুপাত গুলো আছে, এগুলো কি থাকে, সর্বত্র সমান থাকে, মানে আনচেঞ্জ থাকে, ঠিক আছে, চেঞ্জেস হয় না। কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের অনুপাতে পরিবর্তন হয়। এই যে 88 কিলোমিটারের যখন উপরে তুমি চলে যাবা, ঠিক আছে, 10,000 কিলোমিটার,
10,000 কিলোমিটার, মানে এখান থেকে 88 থেকে, তো এখানে কি হবে যে গ্যাসের যে অনুপাত আছে, ঠিক আছে, গ্যাসের অনুপাতটা কি থাকবে, বিষম থাকবে, ঠিক আছে, মানে এখানে সমান থাকবে না, ঠিক আছে, আলাদা আলাদা থাকবে। তারপরে উপাদানের প্রকৃতিটা দেখে নিচ্ছি আমরা, তার আগে স্তরটা দেখে নি, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার, ঠিক আছে। এই যে 88 কিলোমিটারের মধ্যে আছে কি কি আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার, ঠিক আছে। তাহলে এই তিনটা স্ফিয়ারকে আমরা কি বলছি, হেমোস্ফিয়ার, মনে রাখবা, ঠিক আছে। আর হেটেরোস্ফিয়ার কাকে বলবো, আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম ও হাইড্রোজেনের স্তর এটা, ঠিক আছে। তাই একে কি বলি, হেটেরোস্ফিয়ার। এখানে কি কি পাবে, নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন স্তর, ঠিক আছে। এর উপাদানের সমূহের প্রকৃতি দেখে নিচ্ছি। নাইট্রোজেন ও অক্সিজেনের প্রধান ভারী গ্যাস দ্বারা গঠিত। এখানে যে আছে 88 কিলোমিটার পর্যন্ত, এখানে যে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানে কি আছে, নাইট্রোজেন সবচেয়ে বেশি, কত কি ছিল, নাইট্রোজেন কত পার্সেন্টেজ ছিল, মনে আছে, 78%। এটা ঠিক না ভুল, তোমরা কমেন্ট করে বলো। তো নাইট্রোজেন ও অক্সিজেন প্রধান ভারী গ্যাস দ্বারা গঠিত এখানে, ঠিক আছে। এখানে কি কি পাওয়া যাচ্ছে, নাইট্রোজেন ও অক্সিজেন। কিন্তু হেটেরোস্ফিয়ারে কি পাওয়া যাচ্ছে, হালকা আণবিক ও পারমাণবিক গ্যাসীয় কণা দ্বারা গঠিত এই বিশ্বমণ্ডলটা, ঠিক আছে। সীমারেখা, এদের যে উভয় মণ্ডলের সীমারেখা কি আছে, এদেরকে আমরা কি বলি, ট্রপোপজ, ঠিক আছে। এদের যে সংযোগ স্থলকে আমরা কি বলি, ট্রপোপজ, ঠিক আছে। এই যে 88 কিলোমিটার থেকে শুরু হচ্ছে এই এই রেখাটাকে কি বলি আমরা, ট্রপোপজ, ঠিক আছে। এবার আমরা দেখছি উষ্ণতার তারতম্যে স্তরবিন্যাস, ঠিক আছে। এটা আরো ডিটেলস এ পড়াবো তোমাদেরকে, আর এখান থেকে কোয়েশ্চেন গুলো আছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখবো। আর এর মধ্যে সবচেয়ে প্রথম লেয়ারটা, প্রথম আর দ্বিতীয় লেয়ারটা, ট্রপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো তোমরা কি করবা, মনে রাখবা, ঠিক আছে। তো আমরা ট্রপোস্ফিয়ার কে দেখে নিচ্ছি। তো এখানে ট্রপোস্ফিয়ার বলতে কি বুঝো তোমরা, এখানে দুটো যে দুটো মানে শব্দ নিয়ে গঠিত আছে, ট্রোপো প্লাস স্ফিয়ার, ঠিক আছে। তো ট্রোপো প্লাস স্ফিয়ার, ট্রোপোর মানে কি হচ্ছে, মানে মিক্স, এটাকে আমরা বলতে পারি যে মিক্স, মিক্সিং, ঠিক আছে। কোনো জিনিসকে যখন মিক্স করে দিই তো সেটা থেকে এসে ট্রোপো, ঠিক আছে, মিলিত ভাবে। আর স্ফিয়ারটা হয়ে গেল, স্ফিয়ার মানে হচ্ছে মন্ডল। তো এটাকে কি বলে দিব, এক কথায় আমরা বলবো ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। তো ট্রোপোস্ফিয়ারকে আমরা কি বলি, ক্ষুব্ধ মন্ডলও বলি, ঠিক আছে। ট্রোপোস্ফিয়ারকে আমরা কি বলি, ক্ষুব্ধ মন্ডলও বলি, ঠিক আছে। তো এই যে ট্রপোস্ফিয়ার আছে, এটা ভূপৃষ্ঠ সংলগ্ন সবচেয়ে ভারী স্তর, ঠিক আছে, ভূপৃষ্ঠ সংলগ্ন সবচেয়ে ভারী স্তর আছে। এর মধ্যে যে ট্রপোস্ফিয়ার আছে, এর মধ্যে কি হয়, এখানেই ক্লাইমেটের যত ঘটনা ঘটে, ঠিক আছে, ক্লাইমেটে যতটা ঘটনা ঘটে, যেমন ঝড় বৃষ্টি, ঠিক আছে, জলীয় বাষ্প, যা কিছু ঘটনা ঘটছে সব কোথায় ঘটছে, বিদ্যুৎ চমকায়, সব কোথায় হচ্ছে, এগুলো সব ট্রপোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে। আর এটা ট্রপোস্ফিয়ার কত থেকে কত কিলোমিটারের মধ্যে আছে, 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এর উচ্চতা যদি বৃদ্ধিতে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায়। যখন তুমি এই ধরে নাও এখান থেকে যখন উপরে যাবা, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার যখন উপরে যাবা, এই 18 কিলোমিটারের মধ্যে, ধরে নাও এটা আমাদের ভূপৃষ্ঠ আছে, ঠিক আছে। এই ভূপৃষ্ঠ থেকে যখনই তুমি 18 কিলোমিটার উপরে যাবা, ঠিক আছে, তো কি হচ্ছে, প্রতি কিলোমিটারে ধরে নাও এটা 1 2 3 10 15 17 18, ঠিক আছে। তো এটা ধরে নাও 1 কিলোমিটার, এটা ধরে নাও 2 কিলোমিটার। তো এই যে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটারে যখনই তুমি আসবা, ঠিক আছে, তো তাপমাত্রা কত কমে যাবে, 6.4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে 18তে গেলে কত কমবে, 18 কিলোমিটার গেলে 18 ইন্টু 6.4, এটাকে তোমরা গুণ করে বলো যে কত আসছে, ঠিক আছে। তো 18 কিলোমিটার গেলে কতটা মানে তাপমান কমতে পারে, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি আমরা। এর বৈশিষ্ট্য তো একটা প্রথমটা হচ্ছে যে এখানে কি হচ্ছে,
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমছে। এটা দেখো, এটা একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে। এখানে টেম্পারেচার ধরে নাও এটা 0, এটা ধরে নাও 10, এটা ধরে নাও 20, এটা ধরে নাও 25, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটা টেম্পারেচার হয়ে গেল, তাপমান, ঠিক আছে। এদিকটা হয়ে গেল তাপমান। তারপরে এদিকে চলে আসো, এদিকে হয়ে গেল -10, -20, -30 and -40। এবার দেখো, তুমি উচ্চতা মানে যদি উপরে, যত উপরে যাবা তোমার কি হবে, তাপমানটা কমে যাবে। ধরে নাও এখানে কত ছিল, 20 ডিগ্রি, ঠিক আছে, 20 ডিগ্রি তাপমান আছে। কিন্তু যখনই তুমি উপরে যাবা, ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে যখন উপরের দিকে যাবা, তো তোমার তাপমান কি হয়ে যাবে, কমে যাবে। তো এই এই জায়গাতে দেখো কতটা তাপমান হচ্ছে, 30, -30 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারছো? উচ্চতা যখনই বাড়বে তখনই কি হয়ে যাবে, তখনই তাপমান কমতে শুরু করবে, ঠিক আছে। কিন্তু একই ভাবে না, কিন্তু স্ট্রেটোস্ফিয়ারে আবার এই জিনিসটা উল্টো হয়ে যাবে। কেন হবে সেটা সেখানে দেখবো, ঠিক আছে। তো এর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য এটাই হয়ে গেল যে এ বৃদ্ধির সাথে উষ্ণতা কি হয়ে যায়, কমে যায়। দ্বিতীয় হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বের উষ্ণতা হয় -40 ডিগ্রি, ঠিক আছে, -80 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে অক্ষাংশে কি হয়ে যায়, -58 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তারপরে মোট গ্যাসীয় ভরের 75% রয়েছে এই স্তরে। তাই এই স্তরের অপর নাম কি আছে, ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। এখানকার ডেনসিটি, যে এখানকার যে ঘনত্ব আছে, এখানে ঘনত্ব কি আছে, খুব বেশি আছে, ঠিক আছে। এবার আমরা দেখে নিচ্ছি স্ট্রেটোস্ফিয়ারটা। স্ট্রেটোস্ফিয়ারকে আমরা কি বলি, শান্ত মণ্ডলও বলি, ঠিক আছে। তো স্ট্রেটোস্ফিয়ার এই শব্দটা কোত্থেকে এসেছে, তো এটা একটাই কি শব্দ আছে, ল্যাটিন শব্দ, ঠিক আছে। এটি একটি কি আছে, ল্যাটিন শব্দ আছে। স্ট্রেটাম, যেটাকে বলি আমরা কি, স্ট্রেটাম, স্ট্রেটাম, যার অর্থ কি হচ্ছে স্তর। আর স্ফিয়ারের তো বলে দিয়েছি, স্ফিয়ারের কি ছিল, স্ফিয়ারের কি ছিল, মন্ডল। তো এক কথায় বলতে গেলে এটাকে কি বলা যেতে পারে, স্তর মন্ডল, ঠিক আছে। তো স্ট্রেটোস্ফিয়ারকে আমরা শান্ত মন্ডলও বলি, কারণ এখানে কি থাকে, সব শান্ত থাকে। এখানে জেট মানে যে বিমান চলাচল করে, এই যে ফ্লাইট গুলো উড়ে বেড়ায়, কোথায় উড়ে, ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে উড়ে না, এটা কোথায় উড়ে, স্ট্রেটোস্ফিয়ারে, ঠিক আছে। তো স্ট্রেটোস্ফিয়ারে ধূলিকণা ও জলীয় বাষ্পহীন মেঘযুক্ত শান্ত স্তর। এখানে না তো ধূলিকণা আছে, না তো জলীয় বাষ্প আছে, এগুলো কিছু না। এখানে কোনো ক্লাইমেটিক ঘটনা হয় না, ঠিক আছে, না ঝড় বৃষ্টি, ঠিক আছে, এখানে কিছু হয় না বলে এটাকে কি বলি আমরা, এক কথায় শান্ত মণ্ডলও বলি, ঠিক আছে। এই জন্য এখানে ফ্লাইট গুলো চলে, ঠিক আছে। তো এর আমরা আহ বৈশিষ্ট্যটা দেখে নিচ্ছি, ঠিক আছে। এর প্রথম বৈশিষ্ট্য এটাই হচ্ছে যে এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং নিম্নে উষ্ণতা মানে যে এর যে নিম্ন উষ্ণতা মানে সবচেয়ে কম যেটা আছে, সেটা হবে -80 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে যখনই যাবা সেখানে কি হয়ে যাবে, বেড়ে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ধরে নাও যখন এই মন্ডলে ছিল, তো এখানে কত হয়ে গেছিল, এখানে কত ছিল, এখানে তোমার -80 ডিগ্রি চলে গেছিল সেলসিয়াস, ঠিক আছে। কিন্তু এই যে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে যখনই উপরে তোমরা যাবা, তো এখান থেকে কি হবে, এখানে দেখো তাপমাত্রাটা বাড়ছে। তো এখানে তাপমাত্রাটা বেড়ে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, ঠিক আছে। এখানে বায়ুর ঘনত্ব এখানে কম থাকে, বায়ুর ঘনত্ব কি থাকে এখানে, কম থাকে। কম থাকে বলে এখানে অক্সিজেনেরও কি আছে, অভাব আছে। তাই যখন ফ্লাইট উপরে যে ট্রপোস্ফিয়ারে স্ট্রেটোস্ফিয়ারে যে চলাচল করে, সেখানে কি করে, অক্সিজেনটা নিয়েই চলে, ঠিক আছে। এখানে তো হয়ে গেল বায়ুর ঘনত্ব কম আছে। ওজোন গ্যাসের ঘনত্ব এই স্তরের নিম্নাংশে সর্বাধিক বলে এই অংশকে আমরা কি বলি, ওজোন স্তরও বলি। এখানেই ওজন পাওয়া যায়, ওজোন স্তরটা, ঠিক আছে। ওজোন স্তরটা কি আছে, এর উপরে আমরা একটা শর্টস ভিডিও বানিয়ে দেবো এবং নেক্সট স্লাইডে তোমাদেরকে বুঝিয়েও দেওয়া হবে, ঠিক আছে। এই দেখো ওজোন স্তর, এটা কোথায় পাওয়া যায়, 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যাবে, 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে। এই ওজোন স্তরটা কি করে, কেউ বলতে পারবে, এই ওজোন স্তরটা পৃথিবীটাকে, ঠিক আছে,
পৃথিবীতে যে আমরা ধরে নাও মানুষ হয়ে গেল, জানোয়ার হয়ে গেল, ঠিক আছে, যারা আছে তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এখান থেকে যে সূর্যের যে মানে রশ্মিটা আসছে, তো সূর্যের যে আল্ট্রা ভায়োলেট যে ইউভি যে রশ্মিগুলো আছে, ঠিক আছে, ইউভি কিরণগুলো, সেগুলোকে কি করে দেয়, এখানে চাল্লির মতো ছান্নির কাজ করে, ঠিক আছে, মানে ওই রৌদ্রগুলোকে কি করে, এক কথায় বলতে গেলে যেরকম চায়ের পাতাটাকে ছাঁকা হয় না, ওইরকম ছেঁকেই এখান থেকে কি করে রৌদ্রগুলোকে পাস করে, ঠিক আছে। না হলে যদি ডাইরেক্টলি যদি আসতো কি না, এবং আমাদের গায়ে যদি আমাদের যে স্কিনে যদি পড়তো বা শরীরে, তো কি হতো, সেখানে স্কিন ক্যান্সারের সম্ভাবনা ছিল, ঠিক আছে, বা আমরা বেশি দিন সার্ভাইভ করতে পারতাম না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই স্তরের মধ্যে দিয়ে কি জেট বিমান চলাচল করে। 3 নাম্বার হচ্ছে মেসোস্ফিয়ার, ঠিক আছে, এটাকে আবার কি বলে, শীতলতম স্তর, মানে এখানে কি আছে, সব থেকে শীতল আছে, মানে এখানে সবচেয়ে সবচেয়ে কি আছে, কম তাপমান পাওয়া যায়, ঠিক আছে। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর, উষ্ণতা প্রায় এখানে -90°C পাওয়া যায়, ঠিক আছে। মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কাপিণ্ড এই স্তরেই পুড়ে ছাই হয়, ঠিক আছে। তো এই যে উল্কাপিণ্ড গুলো আসে, ঠিক আছে, উল্কাপিণ্ড গুলো যেরকম তোমরা হয়তো আহ পড়েছো যে সোলার সিস্টেমে তোমাদের যে সৌরজগতের ব্যাপারে যখন পড়ছিলে, সেখানে তোমাদেরকে পড়িয়েছিল যে ধরো না, এটা হয়ে গেল সূর্য, ঠিক আছে, সৌর পরিবারে তোমরা পড়েছিলে এরকম করে। তো এখানে কি ছিল, বুধ, তারপরে শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এবং প্লুটোকে বামন গ্রহ বলা হয়, কিন্তু প্লুটোকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং এই যে আহ মঙ্গল গ্রহ, এখানে মঙ্গল আছে এবং এখানে কে আছে, এখানে কে আছে, বৃহস্পতি, ঠিক আছে। তো এই দুটি যে গ্রহ আছে এর মাঝখানে কিন্তু একটা বেল্ট পাওয়া যায়, ঠিক আছে, যাকে আমরা কি বলি, ক্ষুদ্র গ্রহ বলি। এগুলো যে গ্রহ আছে এগুলোকে আমরা কি বলি, ক্ষুদ্র গ্রহ, ঠিক আছে। ক্ষুদ্র বলতে মানে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট গ্রহগুলো পাওয়া যায়, ঠিক আছে। যেরকম আমাদের পৃথিবী একটা কি আছে, গ্রহ আছে, তো এরকমের অতি ছোট 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 ছোট, ঠিক আছে, ছোট ছোট গ্রহগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো ওই যে গ্রহগুলো আছে, তো এটা আমাদের পৃথিবী হয়ে গেল, তো অনেক সময় কি হয় যে এই ক্ষুদ্র গ্রহগুলো কি করে পৃথিবীর দিকে আসতে লেগে যায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, যদি আসে এবং আমাদের উপরে যদি এসে পড়ে, তো কি হবে, অনেকটা জায়গা হয়তো যে তোমরা ডাইনোসর কিভাবে মানে বিলুপ্ত হয়েছিল, ডাইনোসরটা এর ভিডিওটা তোমরা গিয়ে চেক করবা যে ডাইনোসর কিভাবে বিলুপ্ত হয়েছিল। তো ডাইনোসর এগুলো যে উল্কাপিণ্ড গুলো এসে পড়েছিল, তার ফলেই কিন্তু হয়েছিল, ঠিক আছে। তো আবার যদি এরকমের ঘটনা ঘটিত হয়, তাহলে মানুষের এখানে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তো আমাদের পৃথিবীর যে এই বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, ঠিক আছে, যেরকম মেসোস্ফিয়ার, তো এখানে যে এই রকমের উল্কাপিণ্ড গুলো আসে সেগুলোকে কি করে দেয়, এখানে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক আছে, এখানে পুড়িয়ে ছাই করে দেয়, ফলে আমাদের উপরে কোনো প্রভাব পড়ে না, উপরেই শেষ করে দেয় ওকে, ঠিক আছে। তো এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর, উষ্ণতা প্রায় 90°C, মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কাপিণ্ড এই স্তরেই পুড়ে ছাই হয়ে যায়, ঠিক আছে। এবং এর আরো অন্যান্য কি আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি, ঠিক আছে। বায়ুর চাপ এখানে কি থাকে, খুবই কম থাকে। তো বায়ুর চাপ অবশ্যই এখানে কি থাকবে, কম থাকবে, বায়ুর চাপ কম থাকবে। এখানে কি ছিল, ট্রপোস্ফিয়ারে বেশি ছিল, এর তুলনাতে এখানে কি ছিল, কম ছিল, এর তুলনাতে এখানে কি হবে, কম হবে, ঠিক আছে। তো এখানে বায়ুর চাপ কি থাকে, কম থাকে, উচ্চতা বৃদ্ধিতে কমতে থাকে, ঠিক আছে। উল্কাপিণ্ড এই স্তরে তো পুরো ছাই হয়ে যায়, এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, নক্টিলিউসেন্ট ক্লাউড, ঠিক আছে। এখানে একটা মেঘের নির্মাণ হয়, ঠিক আছে, একটা মেঘের নির্মাণ হয়, তাকে আমরা কি বলি, নৈশদূতি, নৈশদূতি, বা একেই আমরা বলি নক্টিলিউসেন্ট ক্লাউড, ঠিক আছে, মনে রাখবা। তো এটা ছিল মেসোস্ফিয়ারের ব্যাপারে, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট স্লাইডে দেখছি থার্মোস্ফিয়ারের ব্যাপারে, ঠিক আছে। তো থার্মোস্ফিয়ার বা একেই আমরা কি বলি, আয়নোস্ফিয়ার, ঠিক আছে। তো মেসোস্ফিয়ারের উপরে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত অবস্থিত, ঠিক আছে।
মেসোস্ফিয়ার, যে তোমাদের তিনটা স্ফিয়ারটা পড়িয়ে দিলাম, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, তারপরে কি ছিল স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার পড়লে তার উপরে কি আছে থার্মোস্ফিয়ার। তো এই থার্মোস্ফিয়ারের ব্যাপারে আমরা আজকে পড়বো, আজকে বলতে কি এখনই পড়বো। তো থার্মোস্ফিয়ার বা একেই আমরা কি বলি আয়নোস্ফিয়ার, বা একেই আমরা আয়ন মণ্ডলও বলি, ঠিক আছে, আয়ন মণ্ডলও বলি। তো এখানে কি আছে মেসোস্ফিয়ারের উপরে 80 থেকে 500 কিলোমিটার যে মেসোস্ফিয়ার আছে, এটা মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ারের 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত, মানে এখান থেকে এত দূর পর্যন্ত কি আছে এর মানে অবস্থিত, ঠিক আছে, থার্মোস্ফিয়ারটা অত্যন্ত দ্রুত উষ্ণতা বাড়ে, প্রায় এখানে মোটামুটি 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, ঠিক আছে, কত হয়ে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে কত আছে 1200 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কি ছিল -90 ছিল, মনে আছে মাইনাস কত ছিল 90 ছিল। তো ভাবো এখানে 1200 ডিগ্রি সেলসিয়াস আছে এবং এখানে -90 আছে। তো এখান থেকে যদি কোনো ক্ষুদ্র গ্রহগুলো যদি আসে, ঠিক আছে, আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে যদি আসে, তো প্রথমে ওর সাথে কি হবে, প্রথমে ওকে অনেক গরম করে দিবে, 1200 ডিগ্রি সেলসিয়াসে কি করে দিবে হিট করে দিবে অনেক। তারপরে ওকে আবার এসে এখানে কি করে দিবে অনেক ঠান্ডা করে দিবে। তো কোনো জিনিসকে যখন অনেক গরম করে দিবা এবং সেটাকে আবার ঠান্ডা করে দিবা, তো তার মধ্যে কি চলে আসবে ক্র্যাক হয়ে যাবে, ক্র্যাক মানে ভেঙে যাবে, ঠিক আছে, ছোট ছোট টুকরোতে পরিণত হয়ে যাবে। আর এইভাবেই আমাদের বায়ুমণ্ডলটা আমাদেরকে মানে পৃথিবীকে রক্ষা করছে, বুঝতে পারলে, অনেক ইম্পর্ট্যান্ট আছে যে এখানে বায়ুমণ্ডলের মানে ভূমিকাটা। আয়নিত কণার জন্য বেতার তরঙ্গ প্রতিফলন হয়, যে এই যে থার্মোস্ফিয়ার, ধরে নাও এটা থার্মোস্ফিয়ার আছে, ঠিক আছে, এটা থার্মোস্ফিয়ার আছে, এটা আমাদের কি হয়ে গেল ভূপৃষ্ঠ হয়ে গেল। এবার আমরা এখান থেকে কি পাঠালাম সিগন্যাল পাঠালাম, ঠিক আছে, কোন সিগন্যাল আছে, এই সিগন্যালের মাধ্যমে কি করলাম আমরা পাঠালাম, যেরকম আমাদের ডিটিএইচ থাকে না, ধরে নাও এটা ডিটিএইচ আছে। তো আর এখানে কি আছে স্যাটেলাইট গুলো আছে, এখানে কি আছে স্যাটেলাইট গুলো আছে, ঠিক আছে। তো এখানে যে স্যাটেলাইট গুলো আছে, তো এখান থেকে আমরা কি করি সিগন্যালটা পাঠাই, ওখান থেকে আবার রিটার্ন কি আছে কি আসে সিগন্যাল আসে। তো এই যে সিগন্যালের কাজকর্ম এটা কোথায় হয় থার্মোস্ফিয়ারে, ঠিক আছে, মনে রাখবা। বা রেডিওকে আমরা রেডিও যে বাজাই, তো ওটা সিগন্যাল কোত্থেকে পাই, তো এগুলো সব থার্মোস্ফিয়ারেই হয়। এখানে মেরু প্রবাহ বা আরোরা দেখা যায়, ঠিক আছে, এখানে কি দেখতে পাওয়া যায় মেরু প্রবাহ। তারপরে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের উপরে কি আছে 500 থেকে 750 কিলোমিটারে অবস্থিত। এখানে কি আছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রধান নয়, এখানে কি পাওয়া যায় হাইড্রোজেন প্লাস হিলিয়াম গ্যাস পাওয়া যায়, ঠিক আছে। কণাগুলোর ঘনত্ব অতি নগণ্য, ঠিক আছে, এখানে যে কণাগুলোর যে ঘনত্ব আছে ডেনসিটি, ঠিক আছে, ওটা কি আছে অনেক কম আছে। এবং কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন এখানেই অবস্থিত, ঠিক আছে। তোমরা সার্চ করবা স্পেস স্টেশন, স্পেস স্টেশন, এই যে আমরা যতটা স্যাটেলাইট গুলো পাঠাই, ঠিক আছে, যতটা স্যাটেলাইট পাঠাই, তা আমাদের এখানে কি আছে স্পেস স্টেশন আছে, ওখানে গিয়ে আমরা মানে অনেক জিনিসের রিসার্চ করি, ঠিক আছে। তো বলো এখন যে বর্তমানে স্পেস স্টেশনটা কাজ করছে সেটা কার মানে কোন দেশের আছে, ঠিক আছে, এবং ইন্ডিয়ার কি কোনো মানে স্পেস স্টেশন আছে, এবং যদি আছে তো তার নাম কি, ঠিক আছে, যদি থাকে তাহলে তার নাম কি আছে কমেন্ট সেকশনে মানে কমেন্ট বক্সে কমেন্ট করো। তারপরে হয়ে গেল এর উপরের স্ফিয়ারটাকে আমরা কি বলবো ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর, এটা সবচেয়ে মানে ঊর্ধ্বতম হলো, ঠিক আছে, 750 থেকে 10,000 কিলোমিটার। এরপরে যখন চলে যাবা তো মহাকাশ, মহাকাশ চলে গেলে, ঠিক আছে, এরপরে মানে মহাকাশে চলে গেল। তো পৃথিবীর চুম্বক ক্ষেত্র বায়ুমণ্ডল গুলিকে ঘিরে রেখেছে, পৃথিবীর যে চুম্বক ক্ষেত্রগুলো আছে সেটা কি করছে বায়ুমণ্ডলকে ঘিরে রেখেছে। এই যে ধরে নাও এটা আমাদের পৃথিবী আছে, এর চারিদিকে কি আছে বায়ুমণ্ডল আছে, তো এদেরকে কে ঘিরে রেখেছে আমাদের যে এই পৃথিবীর মধ্যে যে চুম্বক ক্ষেত্রটা আছে, ঠিক আছে, যে কোরের মধ্যে যে চুম্বক ক্ষেত্র আছে, এটা কি করেছে এদেরকে মানে ধরে রেখেছে, বুঝতে পারলে, এই মণ্ডলগুলোকে ধরে রেখেছে ঘিরে। এখানে ইলেকট্রন ও প্রোটন বলয় গঠিত হয়, এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়ও দেখা যায়, ঠিক আছে। এবার দেখে নিচ্ছি আমরা ওজোন স্তরের ব্যাপারে। তো ওজোন স্তরের গুরুত্ব ও বিনাশ।
ওজোন স্তরের ব্যাপারে আমরা তো গুরুত্ব তো বলে দিয়েছি যে আল্ট্রাভায়োলেট যে কিরণগুলো আছে, ইউভি কিরণগুলো, ঠিক আছে, সেগুলোকে কি করে, সেগুলোকে মানে আমাদের ই চাল্লির মতো ছেনে দেয়, ঠিক আছে, ওটাকে ছেনে আমাদের কাছে পাঠায়, ঠিক আছে, যার ফলে আমাদেরকে স্কিন ক্যান্সার হয় না। বুঝতে পারলে? তো স্ট্র্যাটোস্ফিয়ার নিম্নভাগে ওজোন গ্যাস পাওয়া যায়, একটি পর্দা গঠন করে ক্ষতিকারক যে অতি বেগুনি রশ্মিগুলো আছে সেগুলোকে কি করে দেয়, শোষণ করে দেয়, ফলে এখানকার তাপমানও কি হয়ে যায়, বেড়ে যায়। এই যে দেখলা যে ট্রপোস্ফিয়ার থেকে তাপমান কি হচ্ছে, কমছে, আবার কি হচ্ছে, ট্রপোস্ফিয়ার থেকে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে তখন কি হচ্ছে, তাপমানে বৃদ্ধি পাচ্ছে। তো কি জন্য পাচ্ছে, এখানে আল্ট্রা ভায়োলেট যে কিরণগুলো আছে সেগুলোকে কি করছে, শোষণ করে নিচ্ছে, যার ফলে সেখানকার তাপমান বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো প্রক্রিয়ার গঠনটা বলা হয়েছে যে অক্সিজেন যে আছে, ঠিক আছে, অক্সিজেন প্লাস আল্ট্রা ভায়োলেট রশ্মি যেটা সূর্য থেকে আসছে ক্ষতিকারক, মানে এটা কি আছে, আল্ট্রা ভায়োলেট রশ্মি কি আছে, এটা ক্ষতিকারক আছে, আমাদের জন্য ক্ষতিকারক আছে। বুঝতে পারলে? এবার কি হচ্ছে যে এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা এখানে কি হয়ে যায়, ভেঙে যায়, দুটো অক্সিজেনে পরিণত হয়ে যায়, ওয়ান ওয়ান, ঠিক আছে, দুটো অক্সিজেন আছে এখানে, কিন্তু সেটাকে কি হয়ে যায়, ভেঙে কি করে দেয়, সিঙ্গেল সিঙ্গেল বানিয়ে দেয়, ঠিক আছে, যার ফলে এই যে O2 আছে আর এর সাথে যে এই ওটা মিশ্রিত হয়ে ওজোন তৈরি করে দেয়। বুঝতে পারলে? তো ওজোন কিভাবে ক্রিয়েট হচ্ছে, তো এটা তার ফরমেশন ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে ওজনের ঘনত্ব পরিমাপের এককে আমরা কি বলি, ডপসন, এটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখবেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, এমসিকিউ এখান থেকে আসতে পারে। এবার ওজোন স্তর বিনাশের কারণ ও প্রভাব দেখে নিচ্ছি। ঠিক আছে, এর বিনাশের কারণ কি আছে এবং এর উপরে প্রভাব কি পড়ছে। তো এর প্রধান হচ্ছে যে ধ্বংসকারী গ্যাস, এই যে রেফ্রিজারেটর হয়ে গেল, প্রসাধন সামগ্রী, এসি, এগুলো থেকে কি কোন গ্যাস বের হচ্ছে, সিএফসি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, এই যে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসটা আছে, এটা কিন্তু আমাদের জন্য কি আছে, অনেক ধ্বংসকারী গ্যাস আছে। আর এগুলো বের করতে হচ্ছে রেফ্রিজারেটর থেকে, এসি থেকে, প্রসাধন সামগ্রী থেকে, ঠিক আছে, তারপরে হয়ে গেল মিথেন থেকে, ঠিক আছে, এগুলো থেকে কি হচ্ছে, বের হচ্ছে। ঠিক আছে, মিথেন গ্যাস হয়ে গেল, হেলেন হয়ে গেল। বিনাশের প্রভাব কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই যে ওজোন স্তরে যে যে এগুলো যে গ্যাস আছে সিএফসি, এগুলোর ফলে কি হচ্ছে, তাপমাত্রাতে বৃদ্ধি হয়, ফলে গ্লোবাল ওয়ার্মিং ও হয় এর ফলে। ঠিক আছে, এবার যে এই যে সিএফসি গ্যাসগুলো আছে, এই যে সিএফসি গ্যাসগুলো আছে, এখানে যে আমাদের যে আল্ট্রাভায়োলেট যে আহ, মানে কিরণগুলো আছে, অতি বেগুনি রশ্মিগুলো, সেগুলোকে কি করে চার্লির মধ্যে ছেনে আমাদের কাছে পাঠায়, কিন্তু এই যে সিএফসি গ্যাস আছে, এই যে এখানে ওজোন যে মন্ডল আছে, ঠিক আছে, ওজোন স্তর, সেই ওজোন স্তরকে কি করে দেয়, এখানে মানে করে দিচ্ছে, এর মধ্যে মানে ছিদ্র করে দিচ্ছে। ঠিক আছে, এর মধ্যে ছিদ্র করে দিচ্ছে। ধরে নাও কোনো জিনিস আছে ছাঁকনির কাজ করছে, কিন্তু সেখানে যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি হবে, আল্ট্রা ভায়োলেট যে রশ্মিগুলো আসছে সেটাকে কি সে ধরে রাখতে পারবে না। তো সেই সময় কি হয়ে যাবে, সেগুলো আমাদের জন্য স্কিন ক্যান্সার হতে পারে। তো আমাদেরকে এই জিনিসগুলো থেকে বাঁচার দরকার আছে। ঠিক আছে, যেরকম এসি হয়ে গেল, রেফ্রিজারেটর হয়ে গেল, এগুলো থেকে আমাদেরকে অনেক বাঁচার দরকার আছে। দেখো এখানে মানব দেহে ত্বকের ক্যান্সার, চোখের ছানি পড়া এবং উদ্ভিদের সালেক সংশ্লেষ প্রক্রিয়াতেও মানে বাধিত হতে পারে। ঠিক আছে, তো এর ফলে কি হয়েছিল, যে একটা মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছিল। ঠিক আছে, মন্ট্রিয়াল একটা মানে জায়গার নাম আছে, কানাডা, কানাডা, ঠিক আছে, কানাডা দেশে একটা মন্ট্রিয়াল সিটি আছে, সেখানে একটা প্রোটোকল হয়েছিল। ঠিক আছে, সেটা হচ্ছে ওজোন স্তর বিনাশকারী ক্ষতিকারক গ্যাসের ব্যবহার বন্ধের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল একটা। ঠিক আছে, তো এই যে চুক্তি হয়েছিল, এটা যে মন্ট্রিয়াল প্রোটোকল, তোমাদেরকে মানে পড়তে হবে না ভালো করে, তো এটা অলরেডি তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে ডিটেলসে, তো এর আগের লেকচার গুলোতে তোমরা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো এটা এখনকার জন্য মানে প্রয়োজন না, কিন্তু এরপরে যে যখন তোমরা উচ্চ ক্লাসে যাবে বা কম্পিটিটিভ এর জন্য প্রিপারেশন নেবে তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মন্ট্রিয়াল প্রোটোকলটা। তো সৌর বিকিরণ ও পৃথিবীর তাপ বাজেট, অলরেডি লেকচারটা আমাদের 30 মিনিটের হয়ে গেছে, তো আমরা
আর লেকচারটাকে বড় করছি না, এটা আমরা কালকে করে নিব, ঠিক আছে? কারণ তোমরা ভিডিওটা দেখছো না, এমনিতেই লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, যার ফলে তোমরা ভিডিওগুলোকে দেখছো না। তো তোমাদের এবার দায়িত্ব হলো যে তোমরা নিজের বন্ধুদের সাথে লেকচার গুলোকে শেয়ার করো, ঠিক আছে? যেগুলো ভালো জিনিস কিনা সেগুলোকে শেয়ার করতে হয়। তো অবশ্যই তোমরা শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, এবং লাইক সাবস্ক্রাইব করতে বলো তাদেরকে, ঠিক আছে? আর যদি ভিডিওতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানাবে, ঠিক আছে? এবং যেগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেগুলো অবশ্যই তোমরা মানে উত্তরগুলো দিবা কমেন্ট বক্সে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, জয় হিন্দ। আর এরপরে যে মানে আমরা যে পড়বো সেটা হচ্ছে এগুলো দেখে নাও, যে যেগুলো স্লাইড তোমাদেরকে নেক্সট পড়ানো হবে, বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়া পদ্ধতি সমূহ এগুলো আছে, ঠিক আছে? এরপরে লেকচারে তোমাদেরকে এগুলো করিয়ে দেওয়া হবে।